শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে একটা সময় কিন্তু বলা হয়েছিল ৫ আগস্টের পরে যে আওয়ামী কোনো নেতাকর্মী অথবা তাদের মন্ত্রীরা যদি মারা যায় তাহলে তাদের জানাজায় লোক হওয়ার মতো লোক থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি যারাই মারা গেছেন আওয়ামী পরিচয়ের নেতাকর্মী, অনেক মানুষ হয়েছে, অনেক জনতার ঢল নেমেছে সেই জানাজায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আওয়ামী লীগে অনেক বিদগ্ধ পলিটিশিয়ান আছে বা ওই কোরামে, কিন্তু 14 সাল থেকে 24 সাল পর্যন্ত তাদের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ। কেউ কেউ আগ বাড়িয়ে প্রশ্নবিদ্ধ, আবার কেউ কেউ মনে করেছে এটা খারাপ। আমি সংসদে যেহেতু ছিলাম, অনেকেই বলতো ঠিক হচ্ছে না, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু 14 সালের আগেও তো তারা রাজনীতিবিদ, 5-6 বারের এমপি, মুক্তিযুদ্ধ করেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, এলাকায় স্কুল কলেজ করেছে, বহু লোকের চাকরি দিয়েছে। পপুলার 50-60 হাজার, 40,000, 80,000 ভোট আছে। এমনও লোক আছে যে কখনো 50,000-এর নিচে ভোট পায়নি, 7-8 বার এমপি হয়েছে। মানে 14 ভোটের আগেও তো তারা এমপি হয়েছে, এমন অনেকবার আছে। তো আওয়ামী লীগ কিন্তু রাজনীতিবিদ তৈরির একটা কারখানা। জয় বাংলা স্লোগান দিল, আওয়ামী কর্মী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনটা বলেছেন যে এম এ আজিজ ভাই। তাহলে আমি একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে নওগাঁতে একটি সভায় বক্তব্য শেষে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। দেখুন, সরকার তো একটা বর্তমানে আছে, এটা তো স্থায়ী কোনো সরকার না। তো যেগুলো অন্যায় এখানে যাদের উপর হবে, যেটা অন্যায় মনে হবে, এটার রিপারকাশন কয়েক গুণ বেশি হবে। ওই যেমন বার ইলেকশন দিয়ে বুঝাই, এনারা ভোট থেকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের সাইফুল ভাই যতই জাস্টিফিকেশন, ফ্যাক্ট রিমাইন্ড 40টা লোক ভোট করতে পারেনি। কেন পারে নাই? সন্দেহ করা হচ্ছে তারা আওয়ামী লীগ হতে পারে। আচ্ছা, নিষিদ্ধ দলের আবার আওয়ামী লীগ ছিল না, না ছিল না, নিউট্রাল ছিল, পাহাড়ি লোকও ছিল, পাহাড়ি লোক ছিল, এবং জীবনে আওয়ামী লীগ কোনো পদে ছিল না এমন লোকও আছে। হ্যাঁ, এমন লোকও আছে। তাহলে আপনি নিষিদ্ধ একটা দলের কার্যক্রম নিষিদ্ধ, আপনি কিভাবে বলবেন যে ওই দলের সদস্য? দলের তো কার্যক্রমই নিষিদ্ধ, তো সবই তো সাসপেন্ডেড। না, সেখানে ওই রেজুলেশনটা আছে যে আপনাকে একটা ইয়া দিতে হবে, হলফনামা দিতে হবে, যে আমার সাথে রিলেটেড আছে। আপনি বারের রেজুলেশনটা কিন্তু ভায়োলেট করেছেন। রেজুলেশন, ওই কারণে আপনার নমিনেশন বাতিল হয়েছে। আপনি এটা পলিটিক্যালি না, এটা পলিটিক্যালি 100% পলিটিক্যালি, পলিটিক্যালি হোক, কিন্তু আপনাকে তো অবশ্যই অ্যাজ এ লয়ার পলিটিক্যালি এটা ফেস করতে হবে। তারা একটা ডিসিশন নিয়েছে। একই কথা, আপনি বারের যদি মেম্বার থাকেন, আপনি কেন লিগ্যালি এটা ফেস করলেন না? না, ওই একই কথা আওয়ামী লীগরাও বলতো, 18 সালে ভোটের বিরুদ্ধে মামলা করেননি কেন, জামাতের নিষিদ্ধ মামলা, একই কথা। আপনি টাকার চাঁদা নিলেন, সদস্য আছে, আপনার ভোটার লিস্টে নাম হলো, বাদ দিয়ে দেন, এরপরে আপনি বাদ দিলেন চিটাগাং হিলটেক্সের ওকে পার্টি করে। এরকম অনেক আছে, অনেক আছে। এখন যদি খোকন সাহেব যে প্রেসিডেন্ট বানালেন, সে তো দলের নেতা। আচ্ছা, আরেকটা কারণ বানালেন না, এখানে প্রশ্নটা হলো আমার বারের একটা রেজুলেশন ছিল না, আমি রেজুলেশনটা ইলিগালি, এটা একটু চ্যালেঞ্জ করতে হবে না? না, সেটা আপনি তো দেশের বাস্তবতাতে চ্যালেঞ্জের মত এটা আপনিও জানেন। আমি সেটাই বলছি না, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। ভাই, আমাদেরকে ফাঁসি দিয়েছেন না, আমাদেরকে নিষিদ্ধ করছিলেন না, আমরা একজন হলে রাস্তায় গিয়ে দাঁড়ায় প্রতিবাদ করছি না? কোথায় আপনাদের সেটা? তারা রাইট হবে, সেটা প্রতিবাদ একদিন না একদিন হবে, কিন্তু আপনি ওই যে অন্যায়টাকে অন্যায় না বলে জাস্টিফাই করছেন। না, জাস্টিফাই করছেন না, এখানে তো আপনার ইমানের সমস্যা। আপনি ইউ আর মেম্বার অফ দ্য বার, আপনি বারের মেম্বারের রেজুলেশনের এগেইনস্টে যেতে পারবেন। বারের রেজুলেশনটা তো নেওয়া হয়েছে একটা পক্ষ, আর যে পক্ষ বাদ দিয়েছে। এখন আপনি যে চ্যালেঞ্জ করতে হবে ভাই, আপনি যদি মেম্বার অফ দ্য বার হন, সেটা তো আপনি বলছেন চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে হবে। আপনার একটা সুযোগ ছিল, আপনি সেটা করলেন না। আচ্ছা, যদি এই যে আওয়ামী পন্থী কয়েকজন মিছিল করছিল, মিছিলের পরে না, শুনেন, আমি বলি এটা অন্যায়, আমরা বলছি এটা অন্যায়, কিন্তু অন্যায়ের প্রতিবাদটা কে করবে? আমার উপর যখন হয়েছিল, আমরা, আপনি দেখেন আজকে জামাত ইসলামী যে আজকে যে নিষিদ্ধ জায়গায় ছিল, জামাত ইসলামীর পলিটিক্যাল রাইট আর অফেন্স আলাদা, এটা আমি এস্টাবলিশ করার পর যখন আমাকে নিয়ে গেল আপনার ডিএমপি সামনে থেকে এবং গ্রেফতার করলো, তারপর আবার ওখানে নিল, নেয়ার পর আমি এটা এস্টাবলিশ করতে পেরেছি। আমি যেটা মনে করি আজকে ওরা করলো না। আমি একটু শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য শেষ করে আমি ফিরব আপনার কাছে। মানে আওয়ামীপন্থীরা ওভার রিঅ্যাক্ট করুক, আন্দোলন করুক বা মামলা করুক, আমি মনে করি এখনো এটা ঠিক হবে না, তাদের দায় আছে। একটা শব্দ আছে প্ল্যাকেট, রাগটা প্রশমন হতে হবে। তবে যে অন্যায়গুলো আগে হয়েছে, যদি ওই ধারারই অন্যায় হতে থাকে, তাহলে কনসিকুয়েন্স কিন্তু এরকমই হবে। এটা একদম অঙ্কের মতো, মানে এটা কিন্তু আপনারাও প্রবীণ রাজনীতিবিদ হিসাবে উপলব্ধি করবেন। এখন আওয়ামী লীগ, জয় বাংলা, একটা প্রবলেম আছে, বাংলাদেশ তো 71 সালে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার সময় সবচেয়ে বড় দল হিসেবে আওয়ামী লীগ ছিল, অটোমেটিক এটার অ্যাডভান্টেজ আওয়ামী লীগ পেতে থাকবে, আরও কিছুদিন পাবে। এখন আওয়ামী লীগকে আপনি যত চাপাবেন
তত এটা ঘুরে ফিরে ৭১-এর দিকে চলে যাবে। আওয়ামী লীগের এই জয় বাংলা বা এই মুক্তিযুদ্ধ অপমান সবগুলো কিন্তু ৭১ বিরোধী কাজ হিসাবে নোটেড হবে, এবং ৭১-এর পক্ষে এখনো বাংলাদেশে বিপুল জনশক্তি আছে। তারা আস্তে আস্তে অটোমেটিক্যালি আবার আওয়ামী লীগের পতাকা তলে চলে যেতে বাধ্য হয়ে, কারণ এই যে এই ঘটনাগুলো ঘটছে না। আওয়ামী লীগের নিষিদ্ধটা আমি তো সেই সময় সে সময় বলেছি যে ওটা আইনসম্মত হয়নি। জি, এরপরে যেটা হলো যে প্যারেন্ট আইনের আন্ডারে নিষিদ্ধ হলো, সে প্যারেন্ট আইনটা র্যাটিফাই করা হলো, যে কারণে এটা কন্টিনিউ করলো। এটা অনেক বড় পলিটিক্যাল এজেন্ডা। সরকার কিভাবে হ্যান্ডেল করবে, জামাত কিভাবে হ্যান্ডেল করবে, আমি তো মনে করি শেষ করে দিচ্ছি এক লাইনে, আওয়ামী লীগকে বাদ রাখতে গেলেও বিএনপি জামাত একসাথে এটা পারবে, আবার আওয়ামী লীগকে ফিরে আনতে হলেও বিএনপি জামাত একসাথে হয়েই আনতে হবে। দুটো পক্ষের একটাকে বাদ দিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরবে না। লাস্ট লাইন বলে দিচ্ছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগকে না ফেরায়, তাহলে বাংলাদেশে একটা দল, বাংলাদেশে একটা লোকের দল আওয়ামী লীগ অন্যভাবে ফেরার চেষ্টা করবে একসময় বাধ্য হয়ে। তখন তো ওই যে বলবে দেশের নিয়ন্ত্রণ কারো হাতে নেই, ভরত নাজার বললো না, এগুলো তো সিমটম। আমরা যদি সমাধান না করি, আমরা যদি ইনক্লুড না করি, অটোমেটিক্যালি তো বিদেশিরা নাক গলাবে। আমাদের সমাধান আমাদের করতে হবে। তবে এনসিপি আন্দোলন করতে পারবে জামাত ছাড়া, এটা আমার বিশ্বাস হয় না। এখন জামাতকে সহনীয় পারবে কিনা এটা কোয়েশ্চেনেবল, কারণ ইটস টু আর্লি। আর আন্দোলন কিন্তু বারবার হয় না, আপনার ডাকে একবার আন্দোলন হয়েছে, আপনার ডাকে আরেকবার আন্দোলন হবে না, কারণ আপনি ওই ডাকের পরে যে কাজগুলো করেছেন সেটাতে জনগণ পুরোপুরি স্যাটিসফাই হতে পারেনি। মানে আপনি বলতে চাচ্ছেন যদি এখন কোনো আন্দোলনের ডাক দেয় এনসিপি অথবা জামাত, জনগণ সেই আন্দোলনে সাড়া দেবে না, সাধারণ জনগণ সেখানে সাড়া দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি যোগ দেয় তাহলে আন্দোলন সফল হতে পারে, শুধু এনসিপি দিয়ে হবে না। মানে আপনার কাছে এমনটা কেন মনে হয়? এটা মনে হচ্ছে বিকজ এনসিপি তো একটা 6টা বা 7টা আসনের একটা দল হয়ে গেছে। তারা জামাতের সাথে নেগোশিয়েট করেছে, জামাতের সাথে অ্যালায়েন্স করেছে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এত বড় একটা আন্দোলনের পরে তারা এককভাবে ভোট করার সাহস পায়নি, কারণ তারা বুঝে গেছে যে ভোটে এককভাবে গেলে তারা জিততে পারবে না। জামাত তাদেরকে অ্যাকোমোডেশন দিয়েছে, জামাতের কারণে তারা জয়লাভ করেছে। আন্দোলনও যদি জামাত করে তাহলে হবে। এখন জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে কিনা, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড তর্ক বিতর্ক হবে, কিন্তু কখনো আন্দোলন বা সংঘাতটা হবে না, কারণ তারা আসলে কখনোই শত্রুভাবাপন্ন দুটো দল না। অতীত ইতিহাস বলে তারা একসাথে ছিল, একসাথে আছে। আওয়ামী লীগ ব্যান করার ব্যাপারে তারা একসাথে আছে, জাতীয় পার্টিকে সংসদ থেকে বের করার ব্যাপারে যে ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং আমার সাইফুল ভাই বললেন, সেই ইঞ্জিনিয়ারিং জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনিস গভর্নমেন্ট মিলেই করেছে আমার ধারণা। সেখানে জামাত ভিক্টিমাইজড হয়েছে কিছুটা, তাদের আরও ভালো করার কথা ছিল। তারা ঢাকার সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট করেছে, এইটার প্রতিফলন জাতীয় নির্বাচিত মানে ভোটের ইঞ্জিনিয়ারিং এ জামাত এবং এনসিপি জড়িত ছিল, আপনি সেটা বলছেন? এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। ফর দ্য ফার্স্ট টাইম এই ভোটের পরে জামাত বলেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে কয়েক জায়গায় বা সব জায়গায়, এনসিপি বলেছে, বিএনপি যারা হেরে গেছে অনেকেই বলেছে, আমরা বলেছি। কেউ তো সুখী না একটা ইলেকশন নিয়ে, কারণ ইলেকশনটা তো আসলে ইনক্লুসিভ হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একদম 100% সুষ্ঠু ভোট হয়নি। তবে আমরা এই ভোটটা শেষ করে দিচ্ছি। এখানে বিএনপি যে অ্যাডভান্টেজটা পেয়েছে সেটা হচ্ছে বিএনপি একটা মধ্যপন্থী দল হিসাবে অনেকেই বিএনপিকে বেছে নিয়েছে, অনেকেই জামাতকে সেভাবে করে বেছে নিতে পারে নাই। যে জামাত আসছে, যেটা বললেন শরিয়া আইন হবে, মেয়েরা বেরোতে পারবে না, অথবা পৃথিবীর অনেক দেশ ভাবছে বাংলাদেশ জঙ্গিবাদ হবে, যেটা পুরোপুরি সত্য না। জামাত এখনও ওই জায়গাটায় নিজেকে নিতে পারে নাই যে এতগুলো স্টেক হোল্ডার তার উপর কনফিডেন্স আসবে। এটা জামাতেরও দুর্ভাগ্য। বাট 70টা আসন পেয়েছে এই ভোটে জামাত ফর দ্য ফার্স্ট টাইম স্বাধীন বাংলাদেশে, এটাও তো বিশাল ব্যাপার। বিরোধী দল হয়েছে, এটাও তো বিশাল ব্যাপার। তো এখন সামনের দিনগুলোতে জামাতের ভূমিকা প্রমাণ করবে তারা কতটা মেইনস্ট্রিম হয়। তবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলি, যা লাহু তাই কদু, যা বিএনপি তাই জামাত তাই এনসিপি, এখানে কোনো রিয়েল সরকারি দল বিরোধী দল হবে না। যে অভিযোগটা জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেই অভিযোগটা অলরেডি আমি মনে করি প্রমাণিত হয়েছে। মানে সংসদে সেটি আপনি দেখেছেন? সংসদে, রাজপথে, সব জায়গায়। তাহলে এই সংসদের একজন সদস্য রুমিন ফারহানা তিনি বলেছেন যে এই সংসদ আমরা এবং মামুরা মিলেই চালাচ্ছে, আপনিও কি তার সাথে একমত কিনা? না, মানে ঐতিহাসিকভাবে তো আপনি দেখবেন 2001, 2006, 2008, 14, 18, 24 এবং তার আগে 91 জামাত বিএনপি এত ইন্ট্রিকেটলি ইন্টারওভেন, এটা দুটো আলাদা সত্তা ভাবাই তো কঠিন। একটা জোট তো, আমি যেটা আপনার টকশোতে বলেছি, আজকের ভোটে যদি আওয়ামী লীগ ভোটে আসে তাহলে কি জামাত বিএনপি আলাদা ভোট করবে? হাইলি সাসপিসিয়াস। আওয়ামী লীগ নাই তাই আলাদা ভোট করেছে, আওয়ামী লীগ থাকলে আলাদা ভোট করতো না। ঠিক এইভাবে আর্টিফিশিয়াল বিরোধী দল আসলে হয় না। মানে তাহলে অতীতের যে সংসদে আপনাদের সাথে এবং আওয়ামী লীগের যেই
একটি ছিল, প্রচলন ছিল যে আপনারা এবং কথিত বিরোধী দল, জাতীয় পার্টিকে বলা হতো যে পুতুল বিরোধী দল, এমন কথাও কিন্তু বলা হচ্ছে। তাহলে এখন জামাতকেও তাহলে পুতুল বিরোধী দল আপনারা সেভাবে দেখছেন? না, পুতুল